ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো তোমাদের যেই সিলেবাসটা আছে দেখো এই সিলেবাস ধরে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি বাংলায় কনভার্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা পুরো সিলেবাসটা কি। আচ্ছা দেখো, এই যে এই সিলেবাসে তোমাদের কতগুলো পেপার পড়তে হবে সেটা তো তোমরা আগের সেমিস্টারে জেনে গেছো, এগুলো এখন বলছি না। এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে সেমিস্টার টুতে ডিএসসিসি, দেখো এই যে থিওরি পেপারটা রয়েছে 2 CC2, এটা কি লেখা আছে? আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলসফি। আচ্ছা, এই যে সেমিস্টার টুতে তোমাদের কি আছে? আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলসফি। তাহলে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি বলতে চেয়েছে, সেটা তোমরা দেখে নাও। এই দেখো এখানে রয়েছে কি, এই যে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি। এই সেমিস্টার টুতে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফির আন্ডারে যা যা পড়তে হবে তোমাদের, সেগুলো এখন তোমাদেরকে দেখতে হবে। আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি বলতে কি বুঝিয়েছে, মানে ভারতীয় দর্শনের যে রূপরেখা সেটা এখানে বলা হয়েছে। এবার প্রথমেই রয়েছে যে ইন্ডিয়ান ফিলসফি, এ হিস্টোরিক্যাল ওভারভিউ। ইন্ডিয়ান ফিলসফি মানে কি, লিখো, তোমরা খাতা পেন নিয়ে বসে লিখে নাও। ভারতীয় দর্শন তার ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্টোরিক্যাল ওভারভিউ মানে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে তোমাদের ভারতীয় দর্শনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেইটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে যে রাইজ অফ ডিফারেন্ট ফিলসফিক্যাল সিস্টেম, মানে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের যে উৎপত্তি। রাইজ অফ ডিফারেন্ট মানে যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় রয়েছে। সিস্টেম মানে যে স্কুল, সেই সিস্টেম বা স্কুল, সেটা সিস্টেম অর্থে এখানে স্কুল মানে সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তাই বলছে যে বিভিন্ন সম্প্রদায়ের যে উৎপত্তি, কীভাবে উৎস হলো, সেইটা তোমাদেরকে পড়তে হবে। নেক্সট আছে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি, মানে কি, যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলো আছে তার সাধারণ বৈশিষ্ট্য। কমন ক্যারেক্টারিস্টিক্স মানে কি, সাধারণ বৈশিষ্ট্য। তাহলে ডিফারেন্ট সিস্টেম, এই যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে ভারতীয় দর্শনে, কীরকম বিভিন্ন সম্প্রদায়, ধরো তোমরা জানোই যে দুটো সম্প্রদায়ের ভাগ আছে, একটা আস্তিক এবং একটা নাস্তিক। এবার নাস্তিকের আন্ডারে রয়েছে তিনটে সম্প্রদায়, চারভাগ বৌদ্ধ জৈন। আবার আস্তিকের আন্ডারে রয়েছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এই যে 6টা, তাই টোটাল হলো কটা? 9টা। এই 9টা সম্প্রদায়ের যে বৈশিষ্ট্য সেটা বলেছে, এবং ভারতীয় দর্শনের একটা কমন ফিচার্স রয়েছে বা ভারতীয় দর্শনের যে কমন ক্যারেক্টারিস্টিক্স সেইটাও তোমাদেরকে কিন্তু এর সাথে সাথে পড়তে হবে। এরপরে আছে কনসেপ্ট অফ বেদ অ্যান্ড দ্য উপনিষদ। তাহলে বেদ এবং উপনিষদের যে ধারণা সেইটা পড়তে হবে, এবং তার সাথে রয়েছে দেখো এই যে RTA লেখাটা আছে, এটা মানে হচ্ছে রি, তোমরা যে বাংলায় রি লেখো সে ঋত মানে ঋত, আর এটা হচ্ছে ঋণ, RNA, এটা মানে হচ্ছে ঋণ। এই যে ঋণ করা হয় না, সেরকম অনেক রকমের ঋণ আছে, দেখবে দেব ঋণ, পিতৃ ঋণ, ঋষি ঋণ, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তাহলে কনসেপ্ট অফ বেদ অ্যান্ড দ্য উপনিষদ মানে হচ্ছে বেদ এবং উপনিষদের যে ধারণা আছে সেই ধারণার মধ্যে থেকে দুটো বিষয় পড়তে হবে, একটা প্রকৃতির অমোঘ নিয়ম মানে যেটা হচ্ছে ঋত, আর একটা হচ্ছে ঋণ মানে যে কয়েক প্রকার ঋণ আছে সেইটা। এবারে বলছে দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড, মানে জগতের যে সত্য, রিয়েলিটি, সেইটা তোমাকে পড়তে হবে। দ্য ল অফ কর্ম মানে কর্মবাদ, দ্য রিয়েলিটি অফ সেল মানে আত্মার ধারণা, লিবারেশন মানে হচ্ছে মোক্ষ, মানে মোক্ষ লাভের উপায়, মানে মোক্ষ সম্বন্ধে পড়তে হবে। সমস্ত যার যেখানে যেখানে মোক্ষ রয়েছে, যা যা মত আছে, সমস্ত কিছু তোমাকে পড়তে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিং অফ ধর্ম। মিনিং অফ ধর্ম মানে হচ্ছে কি, দেখো ধর্ম মানে হচ্ছে ধর্মের অর্থ। মিনিং মানে কি, অর্থ। তাহলে মিনিং অফ ধর্ম মানে ধর্মের অর্থ। ক্লাসিফিকেশন অফ ধর্ম মানে হচ্ছে ধর্মের যে প্রকারভেদ রয়েছে সেটা পড়তে হবে। এরপরে রয়েছে সাধারণ ধর্ম, এই যে দেখো এইটা হচ্ছে সাধারণ ধর্ম।
এটাকে বলা হচ্ছে অসাধারণ ধর্ম। আর এইটাকে দেখো বলা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। তাহলে এই লাস্ট পয়েন্টে কি কি পেলে? মিনিং অফ ধর্ম মানে ধর্মের অর্থ, ক্লাসিফিকেশন অফ ধর্ম মানে ধর্মের প্রকারভেদ, তারপর হচ্ছে সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম। তাহলে দেখিয়ে দিলাম যে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের এইগুলোকে পড়তে হবে। এইগুলো তোমরা সেই অনুযায়ী বই কি পড়তে হবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে, দেখে নাও। দেখো ইংলিশে যে বইগুলো রয়েছে সেই বই তোমরা পড়তে পারো। এই যেখানে রয়েছে দেখো আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি, তোমার এস চ্যাটার্জির যে বইটা আছে এই বইটাও খুব ভালো, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি, এই বইটাও তোমরা পড়তে পারো। এখন কলেজ যেটা বলবে সেই বইটাই কিন্তু পড়ো। এবার দেখো বাংলা যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তাদের যে বইগুলো রয়েছে, প্রথমে রয়েছে কি দেবব্রত সেন, ভারতীয় দর্শন দেবব্রত সেন। তারপরে আছে নীরোদবরণ চক্রবর্তী, ঠিক আছে। তারপরে রয়েছে অমিতা চ্যাটার্জি, আমি এটা বলতে পারবো না। দেবব্রত সেন বা নীরোদবরণ চক্রবর্তী তোমরা কিনতে পারো। মোটামুটি এই দুটো বই বললাম, এই দুটো বই এমনি মার্কেটে অ্যাভেলেবেল, আশা করছি তোমরা পেয়েও যাবে। মানে নিউ সিলেবাস বলে তোমরা হয়তো ভাবছো কে জানে নিউ সিলেবাস আমরা বই পাবো না, বই বেরোবে তারপর, একদমই নয়। এই বইগুলো রয়েছে এবং তোমরা এই বইগুলো যদি খোঁজ করো নিশ্চয়ই, আশা করি নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এগুলোকে মুখে তো বলেই দিলাম, এবার একটু লেখার চেষ্টা করেছি, দেখো আমি লিখে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও দেখে নেবে সিলেবাস। আশা করি তোমরা সিলেবাসটা বুঝেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তো আমি আছি, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর যারা মনে করছো যে অসুবিধা হচ্ছে, কোনো একটা গাইডেন্স দরকার আছে, তাহলে তো অনলাইন ক্লাস আছে, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকলো, সেখানে তোমরা যোগাযোগ করো। আচ্ছা দেখো বাংলায় লেখার চেষ্টা করেছি, তো তোমরা দেখে নাও যে সিলেবাসটা বাংলায় আমি করে দিয়েছি। তোমাদের তো মুখে সমস্ত বলেই দিলাম। এই যে ভারতীয় দর্শনের রূপরেখা, তারপরে যে ফার্স্ট পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শন ঐতিহাসিক প্রেক্ষাপট। তারপরে নাম্বার বি দিয়েছি বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের উৎপত্তি। তারপরে নাম্বার সি ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য। নাম্বার ডি বেদ ও উপনিষদের ধারণা ঋত ঋণ। তারপর হচ্ছে জগতের সত্য। তারপর হচ্ছে চ হচ্ছে কর্মবাদ, ছ হচ্ছে আত্মার ধারণা, বর্গজ্জা হচ্ছে মোক্ষ, এবং লাস্ট যেটা রয়েছে ঝ ধর্মের অর্থ, ধর্মের প্রকারভেদ, সাধারণ ও অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। তো তোমাদের তো আমি ভালো করে এতক্ষণ বুঝিয়েই দিলাম, তো বাংলায় যেটা লিখেছিলাম সেটাও তোমাদের দিয়ে দিলাম, তাই তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, তারপরে ঠিক আছে, তাহলে তোমরা এবার পড়াশুনো করো।